ধূসর চিরকুটে জমে আছে বাহ চমৎকার! ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের ঈদের বিশেষ আয়োজন ঈদের কণ্ঠে। আপনাদের সঙ্গে আছি আমি সাচিয়া। আজ আমার সঙ্গে আছেন এই প্রজন্মের তরুণ সঙ্গীত শিল্পী রূপ পাগল। কথা বলবো তার সঙ্গে। ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক। আমি ভীষণ ভালো আছি। আপনি? আমিও ভালো আছি। আর আপনার সাথে আড্ডা দিব এজন্য আরো ভালো হয়ে গেছি। তো সব মিলিয়ে কেমন যাচ্ছে ঈদের সময়টা? ঈদের সময় বলতে গেলে বেশ ব্যস্ততার ভেতরে যায়। আমি যেহেতু জিঙ্গেল, ব্যাকগ্রাউন্ড স্কোরিং বা বিভিন্ন মানে মিউজিক নির্দেশনার কাজ করে থাকি আর কি। আচ্ছা। সব মিলিয়ে বেশ ব্যস্ততার ভেতরে যায়। আর এই তো এরকমই। আচ্ছা। গানের জগতে তো বিভিন্ন জনরার গান আছে, বাংলা গান, সুফি গান, গজল। তা আপনি যে ভিন্ন ভিন্ন ধারার গানের চর্চা করছেন, এই বিষয়টা আপনার মধ্যে কবে থেকে এলো? আচ্ছা, এটার সূচনা যদি আমি বলি, মানে প্রত্যেকটা শিল্পী তো আসলে তার শিল্পকর্মগুলো তার জীবনের চলার পথে সে যেই অবস্থার ভেতর দিয়ে এসেছে সেগুলোর উপরে নির্ভর করে। তো আমি আসলে ছোটবেলা থেকে বিভিন্ন রকমের গানের পরিবেশে বড় হয়েছি। আচ্ছা। সেটা কি পরিবার থেকে? জি জি। সেটা পরিবার থেকে? খুব একটা পরিবার বলবো না, আমার পারিপার্শ্বিক পরিবেশের কথা বলবো আর কি। মানে আমার এক চাচাকে দেখেছি, সে বেশ ভালো রকমের কাউলি গাইতেন, বা আমার এক চাচা খুব ভালো বাঁশি বাজাতেন, বা আমি যেই পাড়ায় অনেক দীর্ঘদিন আমরা থেকেছি, এটা হিন্দু ধর্মাবলম্বী মানুষজন সেখানে বেশি ছিলেন। তো আমাদের বাড়ির উঠোনেই হচ্ছে কীর্তন হতো। হ্যাঁ, তো সেই কীর্তন শোনা থেকে শুরু করে, বা সেই ওখানে আমার বেশ কিছু আন্টি ছিলেন যারা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। আচ্ছা। হ্যাঁ, তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গলা সাথা দেখছি, হারমোনিয়ামে শুনছি, কীর্তন শোনা, বা সেটার সাথে আমার পরিবার হচ্ছে তারা বিশ্ব জাকের মঞ্জিল, আটরশি ফরিদপুর, সেখানকার মুরিদ। তো সেই অর্থে ধরুন শেষ রাত থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন ওজিফা কালাম করতে হয়। তো তারা খুবই লালন গীতি পছন্দ করেন, তো তাদের সুবাদে লালন গীতি শোনা। আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জের, আচ্ছা, মানে সিরাজগঞ্জে আর কি। আর গ্রামের বাড়ি হচ্ছে শাহরিয়ারপুর। আর এখন আমরা থাকি মূলত হচ্ছে উল্লাপাড়াতে, শহরের দিকে আর কি, যেটা থানা শহর আর কি। তো ওখান থেকে আসলে কুষ্টিয়া খুবই কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, মানে উল্লাপাড়া, তারপরে শাহজাদপুর, কুষ্টিয়া, এরকম আর কি। তো সেক্ষেত্রে মানে পারিপার্শ্বিক পরিবেশটা আপনাকে আপনার গানের চর্চার জন্য অনেক উদ্বুদ্ধ করেছে। হ্যাঁ হ্যাঁ, মানে বিভিন্ন রকমের গান। আমাদের ওখানে বাউল গানের দল ছিল, বা এখন ওখানে নৌকা বাইচ হয়, এই যে সারি গান, জারি গান, যেগুলো আমরা দেখি আর কি। তো ছোটবেলা থেকে আমি আসলে বিভিন্ন রকমের গানের পরিবেশ পেয়ে আসলে বড় হয়েছি। আচ্ছা, ঈদে কি আপনার কোনো কাজ এসেছে বা সামনে মুক্তি পাওয়ার পরিকল্পনা আছে কিনা? আচ্ছা, ঈদের পরে আশা করি আমাকে যারা শোনেন তারা নতুন গান পাবেন। আমি চেষ্টা করছি আর কি যে প্রত্যেক মাসেই একটা করে নতুন গান বা ইনস্ট্রুমেন্টাল সবার জন্য প্রকাশ করতে। এই তো সামনেও পাবে আশা করি। আচ্ছা, গানের যে চর্চাটা সেটা শুরু কবে থেকে? মানে একেবারেই ছোটবেলা থেকে, নাকি ধীরে ধীরে এটাকে বিল্ড আপ করা হয়েছে? সব তো আসলে মানে ধীরে ধীরেই হয়। একেবারে ছোটবেলা থেকেই বলবো, মানে কোথাও একটা তো এই যে মানে সুরের ব্যাপারগুলো কিন্তু আসলে এমন একটা বিষয় যে আপনি চাইলে হয়তো বা একেবারে যেগুলো কি বলা যায়, মানে পুঁথিগত যে বিদ্যাগুলো সেগুলো আসলে শেখা যায়, কিন্তু মানে তার পরিবেশটা আসলে তাকে ওই সঙ্গীতের জন্য বা যে কোনো আর্ট ফর্মের জন্য আসলে তৈরি করে তোলে আর কি। তো ছোটবেলা থেকেই আমি বলবো। আচ্ছা, আড্ডা তো চলবেই ভাইয়া। আমি আরেকটা গান যদি আপনার কাছে শুনতে পারতাম খুব ভালো লাগতো। ধূসর চিরকুটে
জমে আছে মুহূর্ত গুলো, ভাবনার ভিড়ে ঝোড়ো সমকালে ধুলো, ধূসর চিরকুটে জমে আছে মুহূর্ত গুলো, ভাবনার ভিড়ে ঝোড়ো সমকালে ধুলো, স্মৃতির বাক্সে এলোমেলো ইচ্ছের রং, হাতের রেখায় রোদ্দুর মাখা স্বপ্ন এবং তুমি চলে এসো আমার শহরে, ঠোঁটে নিয়ে না বলা কথা, তুমি চলে এসে আমার হাত ধরো, ছুঁড়ে ফেলে সব বিষণ্ণতা, তুমি চলে এসো আমার শহরে, ঠোঁটে নিয়ে না বলা কথা, তুমি চলে এসে আমার হাত ধরো, ছুঁড়ে ফেলে সব বিষণ্ণতা। অসাধারণ। গান তো একটা সাধনার ব্যাপার, তো এই সাধনা করতে যে মানে কি কি জিনিস আপনাকে রপ্ত করতে হয়েছে, বা কি কি জিনিস আপনাকে ত্যাগ করতে হয়েছে যদি বলি? ত্যাগ বলতে যদি বলেন সেক্ষেত্রে আমার মনে হয় যে শিল্পী কেউ হতে চাইলে শিল্পী হওয়ার আগে আসলে ভালো মানুষ হওয়ার চেষ্টা করাটা দরকার। তো যদি ত্যাগের কথা বলেন সেক্ষেত্রে আমি সবসময় আমার প্রচেষ্টা থাকে যে মানুষের যে ষড়রিপু আছে, মানে যে আপনার হিংসা, ক্রোধ, লালসা, এই ব্যাপারগুলো, তো সেইগুলো আসলে নিজের ভেতর থেকে কতটা দমন করা যায় সেটা যদি বলেন সেটা হচ্ছে ত্যাগের ব্যাপার। মানে মানুষ যখন তার ষড়রিপুকে তার নিয়ন্ত্রণে আনতে পারে তখনই আসলে আমার মনে হয় সে একটা ভালো মানুষ হিসাবে তৈরি হয়। আর আয়ত্তের কথা যদি বলেন, আয়ত্তের চেয়ে আমি বলবো আসলে দেখাটা আসলে খুব প্রয়োজন। মানে আপনি আপনার চারপাশের মানুষের দুঃখ দুর্দশা আপনি কতটা দেখতে পাচ্ছেন, তাদের ভালো থাকা, সুখে থাকা, সকল রকমের মুহূর্ত আসলে আপনি কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন। মানে এই যে গানের অনুপ্রেরণা, সেগুলো তো আসলে আশেপাশের মানুষ থেকেই উদ্বুদ্ধ হয়, তার পরিবার, সমাজ, চারপাশে সবকিছু থেকে। মানে একজন কৃষক সে সারা বছর ধান চাষ করছে, কিন্তু যখন তার ধানটা বিক্রি করার সময় সে এই যে পর্যাপ্ত দামটা পাচ্ছে না, তার যে ভেতরের কষ্টটা, সেই কষ্ট নিয়ে যখন আপনি সেই কষ্ট অনুভব করবেন তখন সেখান থেকে আপনার সুরের সৃষ্টি হচ্ছে। বা কোথাও একজন নারীর উপরে নির্যাতন করা হচ্ছে, শিশুর উপরে নির্যাতন করা হচ্ছে, মানে একটা শিল্পীর তো আসলে শুধুমাত্র আমার মনে হয় যে মানে বিনোদন তো একটা ব্যাপার, সামাজিকও একটা দায়বদ্ধতা থাকে, বিনোদন থাকে। তবে একজন শিল্পী চাইলে সে বোধহয় বিনোদনের সাথে সাথে আরো অনেক কিছু বলার থাকে। মানে একজন শিল্পীর আসলে বলারই থাকে। মানে যখন যে কোনো আর্ট ফর্মের যে কোনো মানুষ কোনো কাজ ভালোবেসে করছে, সেই কাজের সাথে যখন তার দর্শন যুক্ত হয়, তার একটা বলার কিছু থাকে, তখন আসলে সে শিল্পী হয়ে ওঠে আর কি। তো আয়ত্ত করা বলতে আমি যেটা বুঝি সেটা আমি কতটা আমার পারিপার্শ্বিক রাজনৈতিক ব্যাপারগুলো বুঝতে পারছি, মানুষের ভেতরের যে সম্পর্কের দান্দিকতার জায়গা, সেই জায়গাগুলো কতটা বুঝতে পারছি, সেগুলো আমার মনে হয় যে আসলে আয়ত্ত করা বলুন বা দেখা বলুন, সেটা একটা বিষয়। আচ্ছা, গায়কির পাশাপাশি আমি শুনেছি যে আপনি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারেন, তো
এই বাদ্যযন্ত্রগুলোর উপরে কিভাবে মানে নিজের রপ্ত করলেন এগুলো বাজানো? এটা কি ছোট থেকে একটা কিউরিওসিটি নাকি গানের জন্যই? আচ্ছা, বিভিন্ন বাদ্যযন্ত্র রপ্ত করতে পেরেছি বা পারি এটা আমি কখনোই বলবো না। মানে আমি আসলে কোনো ইনস্ট্রুমেন্টেই পারদর্শী যেটাকে বলে মোটেও পারদর্শী নই। ওই যে একটা বাংলায় কথা আছে না যে অন্তর বাজলে যন্ত্র, তো অন্তরে আসলে যা বাজে সেটা আসলে যন্ত্র দিয়ে বাইরে বাজানোর বের চেষ্টা করি। তো সেটা আসলে যে ইনস্ট্রুমেন্টই হোক, মানে সেটা হয়তো বা প্রথাগতভাবে খুব ভুলভাবে বাজাচ্ছি আমি, ঠিক বাজাচ্ছি না, কিন্তু ওই অন্তরের ভিতরে যেটা আছে সেটা বাজানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি একটু দেখতে চাই মানে দুই একটা ইনস্ট্রুমেন্ট যদি আমাদের দর্শকদের সাথে আপনি পরিচিত করিয়ে দেন এবং একটু বাজিয়ে আমাদের দুই একটা দেখান। এই এই জিনিসটা কি, আমাকে একটু নামটা বলবেন? আচ্ছা, এইটা মূলত আমার একটা বাঁশি বানানোর আগ্রহ আছে আর কি, মানে পুরো বাঁশি ব্যাপারটা নিয়ে আমার খুবই আগ্রহের জায়গা। আচ্ছা, তো আমি নিজেও টুকটাক বাঁশি বানানোর চেষ্টা করি। এখানে মানে অনেক রকমের বাঁশি দেখবেন যেগুলো হচ্ছে আমার নিজের হাতে বানানো আর কি। এটা হচ্ছে আর বাঁশি, এটা আমার বাজি, এটা আমার নিজের হাতে বানানো। এই বাঁশিটা মূলত এই বাঁশি বানানোর জায়গা থেকে রাজস্থানের দিকে দুইটা বাঁশি একসাথে করে বাজে। তো আমি ভাবলাম যে আমাদের এই দিকে তো আমি আসলে ওই বাঁশিটা সংগ্রহ করতে পারছি না, তো আমাদের এই দিকের বাঁশিতে আমি এরকমের কিছু একটা করতে পারি কিনা। তো এইটা আসলে দুইটা মোহন বাঁশি বা গ্রামে এটাকে তোতা বাঁশিও বলা হয়, মুখ বাঁশি বলে। দুইটা মুখ বাঁশিকে আমি আসলে একত্রিত করেছি। তো এইটা দিয়ে একটা মানে তানপুরার মতো একটা ড্রোন দিচ্ছে, একটা সা দিচ্ছে, আর এইটাতে আমি মূলত মেলোডি বাজাচ্ছি। আমার একটা ইনস্ট্রুমেন্ট আছে মোহনের মোহনা নামে, আমি সেখান থেকে কিছু অংশ আপনাদের। হ্যাঁ অবশ্যই, we are love to. শুনছিলাম মুগ্ধ হয়ে। একসাথে এত দম দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, খুব কষ্টসাধ্য, বাট শুনতে ভালো লাগছিল। একটু যদি জানতে চাই মানে ব্যক্তিগত কিউরিওসিটি থেকে, এই যে কি পরিমাণ বাদ্যযন্ত্র আপনি নিজে থেকেই সংগ্রহ করেছেন বা আপনার কাছে আছে এখন এই মুহূর্তে? আমি আসলে কখনো হিসাব করিনি। আচ্ছা, ভালো লাগা থেকে নেওয়া। আচ্ছা, আপনি কি আরো কিছু হ্যাঁ, আমাকে যদি একটু পরিচয় করিয়ে দেন। লাইক ভাই, এইটা কি? এটা ইনস্ট্রুমেন্টটা, এটা একটা চাইনিজ ইনস্ট্রুমেন্ট। এটা মূলত আমাদের এদিকে যে বিং বাঁশিটা আছে সেটারই বলতে পারেন একটু মাপজোক করে বানানো। এইটার নাম হচ্ছে হুলুসি। তো সাউন্ডটা কিছুটা
চাইলে একটু হারমোনিয়াম অ্যাড করা যায়। আচ্ছা আচ্ছা। বাহ, আর কি কিছু আছে ইউনিক আপনার কাছে? মানে আমি জানি অনেক আছে, তার মধ্যে দুই একটা যদি। এই বাঁশিটা আসলে বানানোর যে প্রসেসিংটা সেরকমই প্রসেসিং হচ্ছে এই বাঁশিটা। এটার নাম হচ্ছে বাউ। হ্যাঁ, আচ্ছা। এটা একটু মানে একটু লো স্কেলের হওয়ার কারণে সাউন্ডের ডেপথটা অনেক বেশি আসে আর কি। এটার আমার একটা ইনস্ট্রুমেন্টাল আছে বিষাদের বাউ, সেখান থেকে আমি আপনাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বাহ, অনেক সুন্দর। আপনি এটা মানে কোনো একটা জঙ্গলের ভেতরে বসে আছেন। আচ্ছা, একটা মানে ফ্রেশ একটা ভাইব দেয়। আচ্ছা, একটু জানতে চাই ভাইয়া যে রিসেন্ট কিছুদিন আগে আপনার একটা গজল খুব সোশ্যাল ট্রেন্ডিং এ আছে, তো এই যে গানটা করলেন, যখন করছিলেন এত রিয়াকশন পাবেন এটা তো প্রিপ্ল্যান নিশ্চয়ই ছিল না, কিন্তু পাওয়ার পরে কেমন লাগছে সব মিলে? রিঅ্যাকশন বলতে মানে মানুষ বেশ ভালোভাবে এটা গ্রহণ করেছে, আমি এতেই খুশি আর কি। মানে কি কি ভালো বলছে বা খারাপ বলছে খুব একটা সেটাতে মানে
মানে ধরুন যে কোনো কাজ নিয়ে তো আসলে বিভিন্ন রকমের অনুভূতি তৈরি হবে এক একজনের ভিতরে, কারো ভালো লাগবে বা কারো কারো খারাপ খারাপ লাগবে। লাগবে। যেটা আমার কাছে আসলে খুবই স্বাভাবিক একটা বিষয় আর কি। আমি আমার ভালো লাগার জায়গা থেকে কাজ গিয়েছি। করে যাচ্ছেন। তো সেটা মানুষের ভালো লাগলে সেটা অবশ্যই ভালো লাগার ব্যাপার। আচ্ছা, যদি একটু জানতে চাই যে সঙ্গীতাঙ্গনে আপনার মানে আইডল বা আপনি কাদেরকে অনুসরণ করেন? অনুসরণ অনেক মানুষ মানে আহ, শুধু সঙ্গীত অঙ্গনের কথা বলবো না, মানে সেখানে বিভিন্ন রাজনৈতিক চিন্তাধারার মানুষ থেকে শুরু করে আহ, মানে অনুপ্রেরণা আসলে মানে যে কেউ। তারপরে আপনি যদি মানে সঙ্গীত অঙ্গনের কথা বলছেন বিশেষ করে, তাহলে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলবো, লালন সাইজির কথা বলবো, শাহ বাউল আব্দুল করিমের কথা বলবো, বিজয় সরকারের কথা বলবো, মোজার্ট, বিথোভেন মানে আমার মানে আহ, সঙ্গীতের বেশ অনেক বড় একটা অনুপ্রেরণার জায়গা বলতে পারেন, মানে বা ফ্রান্স লিস্ট, ডিভোরাক। তারপর একটা মানুষের কথা একেবারেই মানে না বললেই নয়, যেমন মানে কবির সুমন। উনি আসলে মানে বাংলা গান আমি আসলে কি গাইতে পারি বা কিভাবে চিন্তা করতে পারি, সেটা একটা অনেক বড় অনুপ্রেরণার জায়গা হচ্ছে কবির সুমন। সমসাময়িক যারা সুনীল আছেন চৌধুরী। বাংলাদেশে তাদের গান কি কখনো শোনা হয় কিনা বা শুনেছেন কিনা? হ্যাঁ, আমি মানে ধরুন আমরা তো আসলে সবাই খুব একটা আমি যেটা মনে করি যে জনরা ভাগ করে তো আমরা গান শুনি না। মানে সঙ্গীত আসলে সেটা আমাদের কাছে সুন্দর লাগলেই, একটা সুন্দর সঙ্গীত আসলে সবাই শুনতে চায়। তো আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি আসলে কি ধরনের গান শোনেন, আমি সহজভাবে বলার চেষ্টা করি যে ভোজপুরি টু বিথোভেন এরকম আর কি। তো মানে বাংলাদেশের বলুন, বাংলাদেশের বাইরের বলুন, যে কোনো দেশের যে কোনো রকমের শিল্পীর আমি সঙ্গীত শুনতে আগ্রহী। মানে সঙ্গীতের তো আসলে কোনো ভাষার সীমাবদ্ধতা, দেশের সীমাবদ্ধতা, নেই। কোনো কিছুরই সীমাবদ্ধতা নেই। তো সেই জায়গা থেকে শোনার তো আসলে সীমাবদ্ধ থাকার কথা নয়। আচ্ছা, বর্তমান সময়ে তো ফিউশন অনেক হচ্ছে, বিশেষ করে ফোকের ফিউশন অনেক হয়। আপনি একজন সঙ্গীত শিল্পী হিসেবে এই বিষয়টাকে কিভাবে দেখেন? ফিউশন বলতে মানে আপনার একটা গানে আপনি মানে দেখুন, একজন যিনি ধান কাটতে কাটতে যদি তিনি গায় যে যেমন আমাদের যে ফোক গানগুলো, সেগুলো কিন্তু আসলে বিভিন্ন কাজকর্মের সময়ই গাইতে হ্যাঁ। গাইতে গাওয়ার গান। যেমন এই যে খুব একটা প্রচলিত গান, এই যে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে গান। বা হচ্ছে ধরুন যে ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চায়ারে। তো এই যে যে কোনো রকমের গানের এগুলো কিন্তু আসলে তার জীবনযাপন, আপনি যদি এই যে ভাওয়াইয়া গানের টানটা, সেটা দেখবেন যে ওই অঞ্চলের সাথে যুক্ত আছে। তো এটা আসলে কি মানে যখন যে শিল্পী আসলে গান করছে, তার পরিবেশটা তাকে অনেকটা অনুপ্রাণিত করছে। এখন আপনি যখন এই 2025 সালে বসে থেকে একটা ফোক গান গাইছেন, সেটার উপরে কিন্তু আপনার জীবনযাত্রার একটা প্রভাব পড়বে। তা আপনার জীবনযাত্রায় এখন অনেক কিছু ডিজিটালাইজ, অনেক কিছু আপনি পাচ্ছেন, তা আপনার গান বাজনার ভেতরে তো সেগুলো আসবে, আপনার চিন্তা ভাবনার ভেতরে সেগুলো আসবে। তো আমি সবসময় নতুন কিছুকে খুবই সাদরে গ্রহণ করার চেষ্টা করি, এবং আমি খুবই ভালোভাবে দেখি আর কি। যে আপনার চিন্তা অনুযায়ী আপনার মনে হচ্ছে যে এই গানের ভেতরে হয়তো বা এরকমের বিটস আসতে পারে, বা এখানে হয়তো বা তবলাটা ব্যবহার না করে ড্রামসটা ব্যবহার করলে ভালো লাগতে পারে। মানে খুবই সুন্দর সেটা। আমি আসলে মানে বিরূপমন্ত্রকের কিছু নেই, আমি খুবই ভালোভাবে দেখি। আচ্ছা, আবার যদি একটু গানের দিকেই ফিরে যাই, আমরা কি আর দুই কলি শুনতে পাবো? ঝড়ের কাছে গানের হাওয়া অভিমানে আজ হয়নি গাওয়া, ঝরলো সে ফুল মাতাল সমীরণে, পাপড়ি জানে ঘ্রাণ হারানোর মানে।
জানে না তার ব্যক্তিগত না, কি ঘ্রাণ মাখে সে শরীরে অবিরাম। ফুল জানে না তার ব্যক্তিগত না, কি ঘ্রাণ মাখে সে শরীরে অবিরাম। গাছের পাতার কাছে রেখে কলরব, ফুল সে তো ভুল করে ঝরে গেছে সব। আহা আহা এই যে এই গানের ভিতরে যে কথাগুলো বলছি, এই গানটা আমার বন্ধু শাহেদ আরিফিনের লেখা। ফুল জানে না তার ব্যক্তিগত না, কি ঘ্রাণ মাখে সে শরীরে অবিরাম। মানে আপনি যদি একটা মানুষকে ফুলের মতো করে কল্পনা করেন, আমরা আসলে প্রত্যেকটা মানুষই নিজেদের একটা একান্ত পছন্দের কাজ থাকে, যে কাজটা আমরা করতে পারলে খুবই আনন্দিত হই। কিন্তু আমাদের জীবনযাপনে যেটা হয়ে দাঁড়ায় যে বলা হয়ে ওঠে না, বোঝানো হয়ে ওঠে না, আমরা বুঝেই উঠতে পারি না। আমাদের বেশিরভাগ সময়টা কেটে যায় জীবনের যে আমরা আসলে কি পছন্দ করি বা আমরা আসলে কি করতে চাই। মানে আমরা যদি আসলে কোনোভাবে পিছিয়ে থাকি, সেটার বড় একটা কারণ হলো যে আমরা আমাদের পছন্দের কাজগুলো করতে পারি না। একজন গান গাইতে পছন্দ করছে কিন্তু তাকে দমিয়ে দেওয়া হচ্ছে, বা একজন লিখতে পছন্দ করছে, কেউ ছবি আঁকাতে পছন্দ করছে, কেউ হয়তো বা একটা গেম ডিজাইন করতে পছন্দ করছে, কেউ মানে সেটা আসলে যে কোনো কিছু হতে পারে। কারণ একজনের মানে সে হয়তো বা তার গাড়ি নিয়ে অপূর্ণতার অনেক কাহিনী থাকতে পারে, কিছু থাকতে পারে, কিন্তু ওই ভালোবাসার কাজটা আমরা খুঁজতে আমাদের আসলে অনেক সময় লেগে যায়, বা আমরা সেটার ভিতরে আসলে যাপন করতে পারি না জীবনটা। সেটাই। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, আপনার তো নিজস্ব একটা ব্যান্ডও আছে, তো একটু জানতে চাই যে আপনার ব্যান্ডের কার্যক্রম কি চলছে, ভবিষ্যতে এই ব্যান্ড নিয়ে আপনার এগোনোর কি পরিকল্পনা আছে? আচ্ছা, আমার ব্যান্ড বলতে এটা আমাদের ব্যান্ড, মানে আমাদের ব্যান্ডের নাম হচ্ছে স্বরব্যঞ্জ। আমরা সবাই বেশ, আমাদের এই ব্যান্ডটা অনেক আগে থেকে আমরা গান বাজনা করি। আমাদের 2টা মৌলিক অ্যালবামও আছে। তো এই তো মানে এখন তো আসলে ব্যান্ডের যেটা হয়েছে যে সবাই বিভিন্ন জীবিকার তাগিদে বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন আর কি। তো সেক্ষেত্রে আসলে একত্রিত হওয়াটা খুব কম হয়। তারপর আমরা চেষ্টা করছি যে আমাদের ব্যান্ডের যারা শ্রোতা আছেন তাদের জন্য আমরা নতুন অ্যালবাম করার, নতুন গান করার, আশা করি সামনে নতুন গান আসবে। আচ্ছা, বর্তমানে তো সোশ্যাল মিডিয়াতে যারা ট্রেন্ডিং এ থাকে তাদের একরকমের জনপ্রিয়তা থাকে, আবার যারা সাধনা করে এগিয়ে যাচ্ছে তাদের আরেক ধরনের একটা জার্নি থাকে। তো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যারা থাকেন তাদেরকে বেশিরভাগ দেখা যায় কভার করে ট্রেন্ডিং এ আছে বা জনপ্রিয়তায় আছে, মৌলিক গান কম। আর যারা সাধনা করছে তাদের হয়তো মৌলিক গানই বেশি, কিন্তু এরকম ভাইরাল কোনো কিছু নাই। তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন, যে 2 দিনেই ট্রেন্ডিং এ চলে যাওয়া আর এই যে সাধনার মাধ্যমে ধীরে ধীরে আগানো, কোনটাকে আপনি প্রেফার করবেন? মানে সঙ্গীত নিয়ে আসলে ভালোবাসার জায়গা থেকে যে কোনো কিছুই হতে পারে। মানে কেউ যদি, আমার অনেক ভালো শিল্পী আছেন যারা সারা জীবন রবীন্দ্রসঙ্গীত গেয়ে গিয়েছেন, তাদের সে অর্থে মৌলিক গান নেই। মানে যে কোনো আর্ট ফর্মে আসলে একেবারে মৌলিক বলে আমি বিশ্বাস করি একদম কিছু হয় না আর কি। মানে যে একেবারেই মৌলিক আমি এটা বলতে পারবো, এটা একদমই আমার, মানে আমি যে কথাটা বলছি সেটা কোথাও হয়তো বা রবীন্দ্রনাথ থেকে অনুপ্রেরণা পাচ্ছে, লালন শাহ থেকে অনুপ্রেরণা পাচ্ছেন, বিভিন্ন মানুষজনের কাছ থেকে আসছে। তো যাই হোক, আপনি যেটা বলছিলেন, তো সেই জায়গা থেকে মানে ভাইরাল বা মানে আমি যেটা জানতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং এ থাকা আপনার জন্য ম্যাটার করে কিনা? ভালোবাসার কাজটা আসলে তখনই, সেটা আসলেই আপনি সত্যিকার অর্থে ভালোবাসেন যখন আপনি বুঝতে পারছেন যে
আপনি ট্রেন্ডিংয়ে থাকেন বা না থাকেন, আপনাকে কেউ শুনুক বা না শুনুক, আপনার সেটা থেকে অর্থ উপার্জন হোক বা না হোক, কিন্তু আপনি সেটা করবেন বা করতে ভালোবাসেন। আর আপনি শেখার যেটা কথা বললেন, একটা কাজ শিখে করার ভেতরে অনেক আনন্দ থাকে। মানে একটা কথা বলে না যে মানে গ্রামার ভাঙতে হলে আসলে গ্রামারটা জানতে হয়। আপনি যখন নতুন কিছু তৈরি করছেন তখন তো আসলে অনেক কিছু ভেঙে একটা নতুন কিছু তৈরি করছেন। আপনি যখন যত বেশি জানবেন তত বেশি আপনার ভাঙার সক্ষমতাটা তৈরি হবে। তো সেটা অবশ্যই ভালো। আচ্ছা, ভাইয়া আপনার সাথে কথা বলার সময় আমি একটা জিনিস একটু উপলব্ধি করতে পারছি যে আপনার গানের সাথে আপনার জীবন দর্শনও জড়িত। তো সেই জায়গা থেকে কিছুদিন আগে আপনি গাজাবাসীদের স্মরণেও একটা সুর করেছিলেন। তো একটু জানতে চাই যে এই যে মানুষের জন্য কিছু করা বা সুরের মাধ্যমে প্রতিবাদ জানানো বা সহমর্মিতা জানানো, এই বিষয়টা কিভাবে আসে আপনার মধ্যে, বা সামনে আপনি কিভাবে এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন? মানুষের জন্য কিছু করা বলতে মানে সঙ্গীত আসলে মানুষের জন্যই। যে কোনো রকমের জ্ঞান বলুন, যে কোনো রকমের শিল্পকর্ম বলুন, সেগুলো আসলে মানুষের জন্যই। হ্যাঁ, সেটা আমরা হয়তো বা মানে নিজেদের পেটের তাগিদে আমরা বাণিজ্যিকরণ করে হয়তো বা কিছু একটা করতে পারি, সেখান থেকে হয়তো আমাদের রুটি রুজি চলতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু আসলে মানে যে কোনো রকমের শিল্পকর্ম আসলে মানুষের জন্যই হয়। আর না, কারণ এই প্রশ্নটা এই কারণেই করলাম যে এখন অধিকাংশ প্রতিষ্ঠিত শিল্পীরাই হচ্ছে গান প্রতি তাদের একটা ডিমান্ড থাকে যে এটা দিতেই হবে, এটা করতেই হবে, মানে তাদের যে কোনো কাজের বিনিময়ে একটা পারিশ্রমিক বা একটা রেমুনেশনের ব্যাপার থাকে। তো শিল্পীর জায়গা থেকে এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটাকে আপনি কতটা দায়িত্বের সাথে ফিল করেন? একজন শিল্পী তো তখনই শিল্পী হচ্ছে যখন আসলে তার বলার কিছু আছে। এখন যে হয়তো বা শুধু প্রেমের কথা বলতে চাচ্ছে, এটা সুন্দর, সে প্রেমের কথাই বলবে। যে হয়তো বা প্রেমের সাথে তার মনে হচ্ছে যে না, আমার এই যে আমি যাকে ভালোবাসি তার সাথে আমার যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটার পেছনে কোথাও একটা রাজনৈতিক সম্পর্ক আছে। মানে আজকে যদি আমার আসলে পেটে ভাত না থাকে, আমার দুটো প্রেমের কবিতা পড়তে আমার বাধবে, তাই না? তো সেই জায়গা থেকে তো আসলে সবকিছুই সম্পর্কযুক্ত আর কি। তো একজন শিল্পী হিসেবে তার সামাজিক দায়বদ্ধতার জায়গা আছে, তার চিন্তা চেতনার জায়গা আছে, সে আসলে কি বলতে চায়। তো যার যেরকমের আসলে সমাজকে যেভাবে দেখে সেইভাবে বলবে আর কি, এটাই স্বাভাবিক। আচ্ছা, মিউজিক নিয়ে কাজ করতে করতে আপনার তো বেশ কয়েকটা দিন হয়ে গেছে, মানে কাজ তো করছেন। তো একটা কথা প্রায় শোনা যায় যে সিন্ডিকেটের কারণে অনেক শিল্পী পিছিয়ে যায়, অনেক কম্পোজার পিছিয়ে যায়, বা প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয়। আপনার সাথে কিরকম, আপনি কি এরকম কিছু ফিল করেছেন কিনা, বা এটা নিয়ে কোনো আফসোস বা আক্ষেপের জায়গা আপনার আছে কিনা? এখন তো হচ্ছে মানে মানে খুবই আমাদের মিডিয়া তো আসলে খুবই উন্মুক্ত এখন। মানে আপনি চাইলেই একটা গান করে আপনি সেটা ইউটিউবে প্রকাশ করতে পারছেন, স্পটিফাই প্রকাশ করতে পারছেন। আমার আসলে এই রকম বিষয় সম্পর্কে কোনো রকমের কোনো ধারণা নেই, এবং আমার যত মানুষজনের সাথে পরিচয় আছে তারা আমাকে খুবই স্নেহ করে, আমিও তাদেরকে খুবই ভালোবাসি। আমি এরকম কখনো কোনো কিছুর সম্মুখীন হইনি। আচ্ছা, ভাইয়া আমরা একেবারেই শেষের দিকে, তার আগে একটা গান শুনবো, তারপর আমি দুটো প্রশ্ন করে বিদায় নিব। আচ্ছা আচ্ছা। আমার এই গানটার নাম হচ্ছে তারারারা। আচ্ছা, এটা আমার বন্ধু সাহেব বাদে আপনি গান লেখেন? হ্যাঁ, চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা, শোনানো যেতে পারে। ওকে। এই গানটার নাম হচ্ছে মিলিয়ে নিও। এটা আমার লেখা শুরু করা। ওকে। তোমার জন্য একাকী রাত হয়ে যাক সব বৃষ্টি স্নান, ভিজে যাক আমার শহর, হোক শীতলীয় সুর। তুমি এসে মিলিয়ে নিও আমার বুকে ঠিক কতটা দোজো। তুমি এসে মিলিয়ে নিও আমার বুকে
ঠিক কতটা দোজো জঞ্জালের শহর জুড়ে যে যার মতো একা অবসরে জানালায় চোখ শুধুই আকাশ দেখা জঞ্জালের শহর জুড়ে যে যার মতো একা অবসরে শুধুই আকাশ দেখা তোমার প্রস্থানে কাটবে না এই সুর তুমি এসে মিলিয়ে নিও আমার বুকে ঠিক কতটা দোজো তুমি এসে মিলিয়ে নিও আমার বুকে ঠিক কতটা দোজো বাহ, গান নিয়ে তো এগোচ্ছেন, কিন্তু যদি বলি স্বপ্নের কথা, সেটা কি? স্বপ্নের কথা আমি বাউল আব্দুল করিমের কথার সাথে কথা মিলিয়ে বলতে চাই, একদিন পৃথিবীটা বাউলের হবে। আচ্ছা, সামনে আপনার কি কি গান আসছে, কি কি পরিকল্পনা আছে আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন। সামনে আমি আসলে প্রত্যেক মাসেই চেষ্টা করছি যে একটা করে গান রিলিজ দিতে বা ইনস্ট্রুমেন্টাল এগুলো প্রকাশ করার। তো আশা করি আমাকে যারা শুনছেন তারা প্রতিনিয়তই আমার কাছ থেকে নতুন নতুন সঙ্গীত পাবে আশা করি। আচ্ছা ভাইয়া, আমরা একেবারেই শেষ দিকে, আপনি দর্শকদের থেকে একটু বিদায় নিয়ে নেবেন এবং আমাদের একটু গজল দিয়ে শেষ করতে চাই আজকের দিনটা। চাই না বিদায় বলতে কিছু আছে কিনা, যতদিন বেঁচে আছি আপনাদের জন্য সঙ্গীত করে যাব। আর সবাই ভালো থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন। যে মানুষ আসলে নিজের ভেতরে আনন্দে থাকতে পারে সে তার আশেপাশের মানুষ, তার পরিবার, দেশ সবকিছুকেই আনন্দে রাখতে পারে, ভালো রাখতে পারে। তো আমি সবসময় কামনা করব যে আপনারা আনন্দে থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই আশা করি ঈদ তাদের বাবা মায়ের সাথে কাটাতে পারবেন। আর যাদের বাবা মা পৃথিবীতে বেঁচে নেই তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কালের কণ্ঠের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা শুভেচ্ছা। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম তোমারে পাইবার আসে আসমান জমিন কান্তাসে তোমারে পাইবার আসে আসমান জমিন কান্তাসে ধুলির ধরায় তশরিফ রাখিলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। ভিউয়ার্স, এই ছিল ঈদের কণ্ঠের এবারের পর্বের আয়োজন। নেক্সট এপিসোডে হাজির হয়ে যাব আপনারই প্রিয় কোনো সঙ্গীত তারকার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন কালের কণ্ঠ।